আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ভয়েস ক্লিয়ার কিনা? আপনারা কি অ্যাটেন্টিভ? আজকে আমরা অনেক বেসিক শিখব। ওকে, দেখো এই চ্যাপ্টারটা যদি আমরা একটা বিশেষ সিকোয়েন্স অনুযায়ী না পড়তে থাকি তাহলে আমাদের এই চ্যাপ্টারে সব কিছু গুলিয়ে যাবে। তো আজকেও আমরা এই চ্যাপ্টারের একটা পার্ট পড়ব যতক্ষণ পর্যন্ত আমরা আসলে পরিপাকটা শুরু করিনি। আজকে আমরা যে পার্টটা পড়ব এখানেও আমরা কিন্তু পরিপাকটা শুরু করিনি, বেসিক জিনিসগুলো আমরা এখানে শিখব। তাহলে পরের যে লেকচারটা শুরু হবে ওই লেকচারে গিয়ে আমরা কিছু অতিরিক্ত পড়ব, দেন আমরা বিভিন্ন ধরনের খাদ্যের পরিপাক পড়ব। ঠিক আছে? তো প্রশ্ন যেগুলো থেকে হয় এগুলো তো আমাদের জানতেই হবে, এগুলোকে ডিঙায় যাওয়ার কোনো উপায় নেই।
যেমন গতদিন আমি কোথায় শেষ করেছিলাম, সবি ভাই মনে আছে গতদিন আমি কোথায় শেষ করেছিলাম? বিভিন্ন ধরনের খাদ্য উপাদান, ঠিক না? তো আজকে আমি শুরু করি বিভিন্ন ধরনের খাদ্য উপাদানকে পরিপাক করার জন্য কোন ধরনের এনজাইম ব্যবহৃত হয়। বইয়ের মধ্যে সবই লেখা আছে, তারপরও আমি বলবো। দেখো আমরা 6 ধরনের খাদ্য উপাদান পড়েছি। শর্করা, প্রোটিন, বাংলায় লিখি স্নেহদ্রব্য। এখন কথা হচ্ছে যে বাকি যে খাদ্য উপাদানগুলো আছে এই খাদ্য উপাদানগুলোকে পরিপাক করতে হয় না কেন? কেন এই 3টা নিয়েই বারবার কথা বলা হয়েছে। এসি দাও, এই তারগুলো নেক্সট টাইম থেকে একটু ভালো করে রাখবা, হ্যাঁ? তো প্রশ্ন হতে পারে কেন আমরা বাকি 3 ধরনের খাদ্য উপাদানের পরিপাক নিয়ে কথা বলি না? না বলার কারণ হচ্ছে, দেখো আমরা লবণ খাই, ও যখন মুখে চলে যায়, মুখে তো লালা আছে, পাকস্থলীতে যখন চলে যায় ওখানেও তরল আছে, আমাদের পরিপাক নালী অন্ত্রতে যখন চলে যায় তখনও কিন্তু তরল আছে, ঠিক না? তো তোমরা তো জানোই যে লবণ পানিতে দিলে বা তরলে দিলে লবণ ভেঙে যায়। এই তো দেখো সোডিয়াম ক্লোরাইড দিছো, সোডিয়াম ভেঙে গেছে, ক্লোরাইড আরেকদিকে ভেঙে আছে, ঠিক না? সেমভাবে বাকি লবণগুলো এরকম। তোমরা আমাকে বলো তো এইটা কি আর ভাঙা যায়? কেমিস্ট্রির কথা বাদ, এই থেকে তো আর ভাঙা যায় না, এটাই তো সরল উপাদান, খুব সহজ। খেলাম, পানিতে এমনিতেই গলে গেল, তাহলে এর জন্য আমাকে স্পেশাল কোনো এনজাইম লাগলো না। তাহলে লবণের জন্য আমরা 4, 5, 6 লবণের জন্য আমাদের কোনো পরিপাক লাগছে না। পানি আমরা খাই কারণ আমাদের কোষের সরাসরি H2O বা পানিরই দরকার, তাই না? এইটাকে আমরা অক্সিজেন কিংবা হাইড্রোজেনে ভাগ করব না। অক্সিজেন হাইড্রোজেনে ভাগ করলে কিন্তু প্রবলেম আছে, কারণ অক্সিজেন নিয়ে গেলে তোমাকে এই পাশ দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে পানি থেকে তুমি যদি অক্সিজেন চাও তাহলে তোমাকে নাক দিয়ে পানি খেতে হবে। পানি থেকে আপনি যদি অক্সিজেন চান তাহলে আর মুখ দিয়ে খাইতে পারবেন না, আপনাকে নাক দিয়ে খেতে হবে, ঠিক না? তাহলে অক্সিজেন বা গ্যাস যাওয়ার রুট হচ্ছে নাক, পানি সরাসরি তরল যাওয়ার রুট হলে এটা, এই পাশে যাবে, শোষণ হয়ে সরাসরি কোষে চলে যাবে। এর জন্য আলাদা করে পরিপাকের দরকার নেই। ভিটামিন খাবারে যে অবস্থায় থাকে আমাদের কোষেও কিন্তু তাকে সেই অবস্থাতে লাগে। খাবারে যা আছে কোষেও সেই অবস্থায় লাগে, বোঝেন নাই? একটা ভিটামিন চেঞ্জ হয়ে আরেকটা ভিটামিনের রূপান্তর হতে পারে না, কিন্তু একটা প্রোটিন বা মাংস খাও তুমি, প্রথমে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে যাবে, শরীরের ভেতরে গিয়ে আলাদা ধরনের প্রোটিন তৈরি করবে। তাহলে যে আলাদা ধরনের বা প্রয়োজনীয় অন্য প্রোটিন তৈরির জন্য কিন্তু আমরা যে খাবার প্রোটিনটা খাই ওটাকে ভেঙে ফেলে টুকরা টুকরো করে নিয়ে গিয়ে আবার জোড়া দিয়ে অন্য প্রোটিন তৈরি করা হয়। বোঝা গেল? তার মানে একটা আমি বিল্ডিং ভাঙলাম, বিল্ডিং ভেঙে ইটগুলো পেলাম, ইটগুলো দিয়ে আমি আমার মতো করে একটা বিল্ডিং তৈরি করব। আগের বিল্ডিং তৈরি করব না, এই জন্য আমাকে মাংস ভাঙা লাগছে। বাট ভিটামিনের ক্ষেত্রে তুমি যা পাবা ওইটাই তোমার শরীরে লাগবে, সো এটাকে আর ভাঙাভাঙির কোনো দরকার নেই, এটা পরিপাক হয় না। তাহলে পরিপাক কোন 3টা হয় সুবি ভাই? এই 3টা। প্রিয় স্টুডেন্ট দেখো, ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, ফলমূল খাচ্ছ। ভাত, রুটি, ফলমূল, ব্রেড, বার্গার, এনিথিং, এখান থেকে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা পাই, ঠিক আছে? তো শর্করাগুলো, আমরা যে শর্করাটা খাই এটার নাম হলো স্টার্চ। স্টার্চের 2টা পার্ট আছে, একটা হলো অ্যামাইলোজ
আর একটা হলো অ্যামাইলোপেকটিন। কি কি থাকে সুই ভাই? অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। প্রিয় স্টুডেন্ট, অ্যামাইলো শব্দের অর্থ স্টার্চ। এই যে অ্যামাইলো দেখতেছে, এটার শব্দের অর্থ হলো স্টার্চ। তাহলে দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে স্টার্চ বা স্টার্চের গাঠনিক উপাদান, তাই না? তাহলে বলো তো, স্টার্চ বা অ্যামাইলোজকে যদি আমরা ভাঙতে চাই, আমাদের কোন ধরনের এনজাইম লাগবে? অ্যামাইলোজকে যদি আমরা ভাঙতে চাই তাহলে আমাদের লাগবে অ্যামাইলোজকে ভাঙা যারা বা লাইসিস যারা করে সেই এনজাইম, অ্যামাইলো লাইটিক এনজাইম, তাই না? তাহলে বলো তো, এইটার নাম দেখে আমরা কি বুঝি? অ্যামাইলো লাইটিক। লাইটিক মানে হচ্ছে যারা লাইসিস করে, জেনিক মানে হচ্ছে যারা জেনেসিস করে, ঠিক না? তাহলে অ্যামাইলো মানে কি? স্টার্চ। তাহলে স্টার্চকে যারা লাইসিস বা ভেঙে ফেলে তাদের নাম হলো অ্যামাইলো লাইটিক এনজাইম। তো স্টুডেন্ট, এখানে আমি ছোট করে দুইটা নাম লিখি, টায়ালিন, আরও আছে মল্টেজ, নানা ধরনের নাম আছে। তবে এখানে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা আজ প্রত্যেক দিন টায়ালিন পড়ো, পেপসিন, ট্রিপসিন, এই গ্যাস পেপসিন, ট্রিপসিন এই নামগুলোর সাথে টায়ালিন নামটার একটা মিল আছে, ইন আছে শেষে। হুট করে তোমাদের মনে হয় ভাই এটা মনে হয় প্রোটিন পরিপাকের এনজাইম। হুট করে আমাদের কি মনে হয়? প্রোটিন পরিপাককারী এনজাইম। বাট এটা প্রোটিন পরিপাককারী এনজাইম নয়। টায়ালিনের কিন্তু আরেকটা নাম আছে। কি নাম আছে? আলফা অ্যামাইলেজ। টায়ালিনের আরেক নাম কি? আলফা অ্যামাইলেজ। তাহলে এখন বলুন তো, আলফা অ্যামাইলেজ কার উপর কাজ করে? অ্যামাইলোজ বা স্টার্চের উপরে কাজ করে। ক্লিয়ার? তো আলফা অ্যামাইলেজকে আমরা সংক্ষেপে টায়ালিন বলি, কারণ এটা স্যালাইভারি বা লালা থেকে পাওয়া যায়। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত শেষ করেছি। বাকিগুলোর আমি নাম এখন লিখে দিচ্ছি, তোমরা পরে পাবা। তোমরা আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দাও যে ভাতও শর্করা, রুটিও শর্করা, তাহলে কেন আমাদের ডায়েট করার সময় বলে তোমরা রুটি খাও, ভাত খাইও না? কেন বলে? আশ্চর্য, আমি হাফ প্লেট ভাত খাই, সেখানে আমি 4টা রুটি খেলাম, আমার কি ওজন কমবে? কমবে না। তো তোমরা দ্রুত আমাকে বলো কেন ভাতের বদলে রুটি খেতে বলে? হারি, আমিষ মানে হলো প্রোটিন। প্রোটিন তো বিভিন্ন ধরনের মাংস থেকে পাওয়া যায়, ডিম থেকেও পাওয়া যায়, আবার দুধেও প্রোটিন আছে, বাদামের মধ্যে প্রোটিন আছে, সয়াবিনের মধ্যে প্রোটিন আছে, সব কিছুতেই প্রোটিন আছে, পাওয়া যায়। তাহলে কেউ যদি বলে আমি আজকে প্রোটিন খাই নাই, তাহলে সে মিথ্যা কথা বলছে। ডাল খাইছে, ডালে প্রোটিন আছে, ভাতেও, চালেও কিন্তু প্রোটিন আছে। চালে প্রোটিন নাই? চালে প্রোটিন আছে, চালে আছে অরাইজেনিন নামক প্রোটিন। তাহলে আজ থেকে জেনে রাখো, আমরা ভাত খাই বলি শর্করা না, আমরা ভাতের সাথে প্রোটিনও খাই। চালে অরাইজেনিন নামক প্রোটিন আছে, মনে থাকবে। আলুতেও প্রোটিন আছে, চীনা বাদামেও প্রোটিন আছে। তাহলে কম বেশি আমরা সব খাই। ওকে, তাহলে প্রোটিনকে যদি আমরা ভাঙতে চাই, কোন এনজাইম ব্যবহার করছি ভাই? প্রোটিওলাইটিক এনজাইম, রাইট? প্রোটিওলাইটিক এনজাইম। তাহলে এই এনজাইমটি প্রোটিনকে লাইসিস করবে। ওকে প্রিয় স্টুডেন্ট, দেখো এনজাইমের নাম আমি পরে পড়াবো। স্নেহদ্রব্য, এটা হলো লিপিড। লিপিড 2 ধরনের হয়, ফ্যাট হয়, অয়েল হয়, চর্বি এবং তেল হয়। তো এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো না। তাহলে বলো তো, লিপিডকে কোন এনজাইম দ্বারা আমরা লাইসিস করব? লাইপোলাইটিক এনজাইম। লিপিড লাইসিস করে যারা। এগুলো সহজ কথা, হালকা কথাবার্তা। আমরা হালকা কথাবার্তা দিয়ে আজকে ক্লাস শুরু করেছি। ক্লাস কিন্তু এখনো আসল জায়গায় যায়নি। মিশাই দিয়েছি ভাই। আজকে আমরা কি জানলাম? টায়ালিন মানে হচ্ছে আলফা অ্যামাইলেজ, অ্যামাইলো মানে কি? স্টার্চ। তাহলে যাদের নাম শেষে আমরা অ্যামাইলো দেখবো তারা সবাই স্টার্চের উপর কাজ করে।
এটা কি আনসার করলো সুই? দেখো আমি কিন্তু সিরিয়াস, আমি কিন্তু গ্রুপে তোমাদের মিউট তো করে দিব, ব্লকও করে দেব। পার্সোনাল কথাবার্তা ইনবক্সে হবে। ক্লাস বাদ দাও, ক্লাস থেকে লিভ নাও, নিয়ে ইনবক্সে কথাবার্তা বলো। বুঝো নাই আমি কি বলছি? ক্লাস চলাকালীন সময়ে কোনো এক্সটার্নাল কথাবার্তা হবে না। আমি একটা প্রশ্ন করছিলাম সুই ভাই, না আমার মনে হয়েছে যে এরা এটাতে আগ্রহী না প্রশ্নের আনসার শুনতে। ওকে, তাহলে এখন আমরা পড়াবো পরিপাক নালীর ভেতরে। আমরা এখন শুরু করব। প্রথম আমরা শুরু করব দাঁত দিয়ে। দাঁত থেকে প্রশ্ন হয়, টিথ। ওকে, কিছু ভেগ কথাবার্তা বলি। টিথ কি? টিথ হচ্ছে আমাদের মুখের ভেতরে শক্ত জিনিস একটা, রাইট? মুখের ভেতরে একটা শক্ত জিনিস। 2 নম্বর হচ্ছে এগুলো পাহাড়ের মতো, পুরো মুখে দেখো সব সমান ফ্ল্যাট, দাঁতগুলো শুধু উঁচু হয়ে আছে, তাই না? পাহাড় বা শৃঙ্গ। শৃঙ্গ মানে আসলে শিং, দাঁতগুলো তো শিংয়ের মতোই। তো আমাদের মুখের ভেতরে শক্ত এবং শৃঙ্গ সদৃশ জিনিসগুলোকে বলা হয় দাঁত। ওকে, তো দাঁত নিয়ে এখন আমরা কথা বলবো। আমাদের চোয়াল কয়টা মানুষের ক্ষেত্রে? 2টা চোয়াল। দেখো, এই এক চোয়াল, এই এক চোয়াল, 2টা চোয়াল। এটা উপরের চোয়াল, এটা নিচের চোয়াল। তাহলে আমি এখন ছবি অ্যাড করি। দেখো, এটা হলো মিড লাইন। কারো যদি মিড লাইন সমস্যা থাকে জন্মের সাথে সাথে, তাদের এই জায়গাটা ফাটা থাকে, মাঝখানটা কাটা থাকে, ফিউজ হয় না ঠিকঠাক মায়ের পেটে। রুবেলা হলে এই প্রবলেমটা হয়। যেসব মা বাচ্চা পেটে থাকা অবস্থায় রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, অমুক ভাইরাসের আক্রান্ত হয়, তাদের বাচ্চা কাচ্চাদের এইরকম প্রবলেম হতে পারে। আরও অনেক কারণে হয়। তো এটা কিন্তু ভালো হয় জন্মের পরপরই, এটা ডাক্তার দেখালে অপারেশন করে ভালো করে দেয়, টেনে পাওয়া যায় না। তাহলে এখন আমি দাঁত আর্ট করি। মিড লাইন থেকে শুরু হয়, এই যে এখানে একটা দাঁত, না মাঝখানটা ফিল আপ করা ঠিক হয়নি। দুই, এরপরে কিছু ছোট, তুলনামূলক ছোট দাঁত থাকে এরকমই। ওকে, এরপর কি থাকে সুই ভাই? কুইত্তা দাঁত। এই তো নাকি? তারপর কি থাকে?
এইরকম দাঁত থাকে, এই তো ঠিক না? তারপরের দাঁতগুলো কিন্তু দেখবেন তুলনামূলক একটু বড়, এরকম, ঠিক কি না? তাহলে আমি দেখো এই দাঁতগুলো আলাদা করলাম, এই তো। তাহলে নিচেরগুলো আমি খুব দ্রুত আর্ট করে ফেলি, একই জিনিস। বাহ, কত চমৎকার দন্ত রাশি। সুন্দর হয়েছে সুই ভাই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে, আমি একটু মানে রান করার চেষ্টা করতেছি, কোনোভাবে রান করা সম্ভব হইতেছে না। কিছুই ভাই, কোথাও দাঁত কম লিখছি নাকি? বেশি দাঁত লিখে ফেলছি কোথায়? ও, 40টা দাঁত হয়ে গেছে। সুবি ভাই বলে 40টা দাঁত হয়ে গেছে, তাই তো। এই দাঁতটা একটু বড় করে দিই, সমস্যা কি? কি বলেন? তো এইরকম দাঁতের ফাঁকা থাকলে তো দাঁতে প্রবলেম হয়ে যাবে, ইনফেক্টেড হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি একটু রান করার চেষ্টা করতেছি অনেকক্ষণ থেকে, যে আমরা একটু অনেক বেসিক পড়বো, খুব দ্রুত পড়বো, পারতেছি না। এর কারণ হচ্ছে তোমরা আমাকে আজকে মানে কনসেন্ট্রেশনটা ব্রেক করে দিছো। লুক সুইভাই, দেখেন এটা হচ্ছে আমাদের মুখ, ওকে? আমাদের মুখে নিচে যা থাকে উপরে তাই থাকে। এগুলোই হচ্ছে শক্ত, এগুলোই হচ্ছে শৃঙ্গ সদৃশ, পাহাড়ের মতো বা শিঙের মতো, ঠিক না? তা আমরা প্রথমে একটা দাঁত সম্পর্কে পড়ি। এইটা একটা দাঁত ধরা যাক, দেখো না, সুন্দর দাঁত দেই। একটা দাঁত, এই দেখো, এটা চোয়াল। এই চোয়ালের ভেতরে যে গর্তের মধ্যে থাকে, এই যে গর্তটা দেখছো তোমরা, এই গর্তটার নাম হলো অ্যালভিওলাই। কি নাম এটা? অ্যালভিওলাই। তাহলে বলো তখন দাঁত কোথায় থাকে? একটা গর্তের মধ্যে থাকে, চোয়ালের গর্তের মধ্যে, জায়গাটার নাম হচ্ছে অ্যালভিওলাই। আরও একটা জিনিস, সেটা হলো এই দাঁতটা এখানে আছে। তোমরা যে ইলেকট্রিক প্লাগগুলো দেখো না, মনে হচ্ছে যে ভেতরে প্রবেশ করা দিচ্ছ, ইলেকট্রিক যে কানেকশন আমরা যখন দিই, সকেট না এগুলা? তাহলে এখানে হচ্ছে সকেট, এগুলা, এই গর্তগুলো একটা সকেট। এটা মাথায় রাখতে হবে যে ওগুলো অ্যালভিওলাই, ওগুলো সকেট। উপরে দেখছো দাঁত, দাঁতে আবার দুইটা পার্ট আছে। কি কি পার্ট আছে সুই ভাই? এই দেখেন, এই একবারে বাইরে যে পার্টটা, এই পার্টটা খুব শক্ত। বাইরে যেহেতু আছে, আমরা এটা ধরে নেই যে এটা অ্যাক্টোডার্ম থেকে তৈরি হয়েছে আমাদের শরীরে, ঠিক না? এটা এতই শক্ত, এটা এতই শক্ত যে বলা হয় মানব দেহের সবচেয়ে
শক্ত বস্তু। আমাদের যে হাড্ডি আছে, আমরা হাড্ডিটাও চিবাইতে পারি, কারণ দাঁতের উপরে এই শক্ত জিনিসটা আছে। কোত্থেকে আসছে? এটা অ্যাক্টোডার্ম থেকে আসে। আমরা তো জানি যে কোনো বাইরের জিনিস অ্যাক্টোডার্ম থেকে আসে। তো এটার নাম হলো এনামেল। কি নাম? এতে হচ্ছে অ্যাক্টোডার্ম, এতে হচ্ছে এনামেল। এটা মনে রাখতে হবে, এনামেল। তাহলে এই যে ভেতরে যে পার্টটুকু তোমরা দেখছো, এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুর নাম হলো ডেন্টিন। ডেন্ট মানে হচ্ছে দাঁত, ইন মানে হচ্ছে ভেতরে, দাঁতের ভেতরের অংশ। ডেন্টাল মানে কি? দাঁতে চিকিৎসক তো, তাই না? ডেন্টাল মানে হচ্ছে দাঁত বিষয়ক ব্যাপার স্যাপার। ডেন্টিন হচ্ছে দাঁতের ভেতরের অংশ। তোমরা বলো তো, আমাদের শরীরের যে কোনো কোষকে, যে কোনো জিনিসকে ঠিক রাখার জন্য ওখানে রক্ত সরবরাহ দিতে হবে না? তাহলে এই অংশটুকুতে রক্ত সরবরাহ আছে, তাই না? আমি বলেছিলাম তোমাদের যে আমাদের হাড্ডি, আমাদের রক্ত রিলেটেড যত অঙ্গ আছে, যেমন রক্তনালী এবং হৃৎপিণ্ড, সব মেসোডার্ম থেকে আসে, তাই না? তাহলে এখন বলেন তো, ডেন্টিনে রক্তনালী এবং সব কিছু আছে, তাহলে ডেন্টিনটা কোত্থেকে আসে? আসলে মেসোডার্ম থেকে তৈরি হয়। এনামেলটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এনামেলটাকে কখনো লস্ট হইতে দিবা না, কারণ এনামেল কখনো রিপেয়ার্ড হয় না। তো দাঁতের ব্যাপারে খুব সাবধান। একবার গেল তো গেল, তাই না? একবার গেল তো শেষ। হাড্ডি কেটে গেলে, হাত কেটে গেলে জোড়া লাগানো যায়, দাঁতের ক্ষেত্রে এটা খুব সিরিয়াস। আমি অবাক হয়ে যাই যে আমরা, বিশেষ করে যারা প্রিভিলেজড, ঢাকা শহরে থাকো, বাপ মায়ের অনেক টাকা, আমার কেন জানি মনে হয় তোমাদের এমবিবিএস ডাক্তার হওয়ার দরকার নেই, তোমরা একটু ডেন্টিস্ট হও। কারণ তোমাদের টাকা আছে, তোমরা চেম্বার জমাইতে পারবা। ইনস্ট্রুমেন্ট ডেকোরেশন সুন্দর হইলে, একটু কাজ শিখলে চেম্বার জমানো যায়, এবং প্রচুর টাকা দাঁতের ডাক্তারদের। বাংলাদেশে তাদেরকে কোনো পাত্তা দেয় না। ডেন্টিস্ট না, মেয়ের বিয়ের যদি দুইটা অপশন আসে, ডেন্টিস্ট আসছে আর হচ্ছে একজন ডাক্তার আসছে, এমবিবিএস ডক্টর, সো সে বিডিএসকে দিবে না, সে এমবিবিএসকে দিবে, তাই না? অথচ ডেন্টালে কেরিয়ার গড়া খুব সহজ। ডেন্টালে বিশাল ফিল্ড বাংলাদেশে। তো আমি দেখতে চাই যে তোমাদের মধ্যে কারা কারা চুজ করো যে আমি ভবিষ্যতে ডেন্টিস্ট হবো। খেয়াল রাখো, বাপের কিন্তু টাকা পয়সা থাকতে হবে। 10-15-20 লাখ টাকা খরচ করে যেন একটা জোস চেম্বার দিতে পারে। ওকে, তাহলে আমরা দাঁত সম্পর্কে একটা ধারণা পেলাম সুবি ভাই। এটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে আমি যে তথ্যগুলো দিয়েছি, মিশে দিই না থাক। আচ্ছা, এখন বলো তো, আমাদের যে মানুষগুলো পূর্ণবয়স্ক হয়ে যায়, 18 ইয়ার্স, তখন তার দাঁত কয়টা থাকে সুবি ভাই? এক চলে কয়টা দাঁত ফেলে দিতে চায় মানুষজন? 40টা, 30টা? জোরে বলেন। সুবি ভাইয়ের এত লজ্জা, তারপরে গলাও যে শব্দ করবে না। 32টি। ওকে, তো তোমরা বলো তো আমার কথা বুঝতে পারছো কিনা? ওকে মুহিব, আমাদের দাঁত কটা এখানে দেখাচ্ছি আমি। ইন্টারেস্টিং পার্টটা দেখো, উপরে যা আছে নিচেও তাই আছে। ওকে, তো প্রথম কথা হচ্ছে, আমাদের জীবনে দাঁত হচ্ছে 2বার গজায়, ঠিক না? কয়বার গজায়? 2বার। এই জন্য আমাদের বলা হয় ডাইফায়োডন্ট। ডাইফায়োডন্ট। দেখো, ডাই মানে হচ্ছে 2, ফাই মানে হচ্ছে বৃদ্ধি বা তৈরি হওয়া, ওডন্ট শব্দের অর্থ হচ্ছে দাঁত, টিথ। তাহলে আমাদের দাঁত জীবনে কয়বার গজায় সুবি ভাই? 2বার। তাহলে আমরা ডাইফায়োডন্ট। মোনোফায়োডন্ট বলেও প্রাণী আছে যাদের জীবনে একবার দাঁত তৈরি হয়, নষ্ট হয়ে গেলো তো গেল। তো আমরা যদি পলিফায়োডন্ট হইতাম আমাদের খুব ভালো হতো। কি হলে ভালো হতো? পলিফায়োডন্ট। পলি মানে হচ্ছে বারবার। কুমিরের ক্ষেত্রে এটা হয়। কুমিরের ক্ষেত্রে কি হয় সুবি ভাই? দাঁত পড়ে আবার হয়, দাঁত পড়ে আবার হয়।
কি মজার না? এই জন্য কুমিরকে কখনো ডেন্টিস্টের কাছে যাইতে হয় না। কি হবে দেখা যাবে, মৃত্যুর আগ পর্যন্ত শুধু হইতেছে তো হইতেছে। ডাইফায়োডন্ট মানে কিছুই ভাই আমাদের জীবনে 2 বার দাঁত গজায়, ওকে, বা আমাদের 2 সেট দাঁত আছে, জন্মের পরপরই একটা দাঁত তৈরি হয়, এগুলো পড়ে গেলে আরেক দাঁত চলে আসে, ওইটা লাস্ট। ফাইও শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। দেখো আমাদের তো 2 বার দাঁত গজায়, তাই না? দেখেন প্রথম যে দাঁতটা ওঠে আমাদের ছোটবেলায়, এই দাঁতটা তো পড়ে যায়, তাহলে এটা অস্থায়ী না স্থায়ী দাঁত? অস্থায়ী দাঁত। তাহলে পরে যেটা গজাবে স্থায়ী দাঁত, রাইট? অস্থায়ী মানে কি? টেম্পোরারি টিথ। স্থায়ী মানে কি সুই ভাই? যেহেতু এটা ছোটবেলায় গজায় এবং ফল আউট হয়, পড়ে যায়, এই জন্য এটাকে বলে ডেসিডুয়াস টিথ। ডেসিডুয়াস ও ইউএস টিথ। তাহলে ডেসিডুয়াস শব্দের অর্থ কি সুই ভাই? ফলেন আউট, মানে দাঁত পড়ে যায়, এটা অস্থায়ী আর কি। আবার দেখেন এইটাকে আমরা দুধ দাঁত বলি না? তাহলে এটার নাম কি? মিল্ক টিথ। কি টিথ? মিল্ক টিথ। তাহলে বাংলায় কিছুই ভাই? দুধ দাঁত। আচ্ছা আমরা আরেকটা বলি, এটা কি বাচ্চাদের থাকে না বুড়োদের থাকে? বাচ্চাদের। তাহলে তখন আমরা এটাকে কি নামে বলবো? বেবি টিথ। দেখো কতগুলো নাম, তাহলে যেমনিই নাম আসুক না কেন তেমনিই তোমাকে অ্যান্সার করতে হবে। অস্থায়ী দাঁত মানে টেম্পোরারি টিথ, যেহেতু এগুলো পড়ে যায় এই জন্য তো অস্থায়ী, এই জন্য নাম হলো ডেসিডুয়াস টিথ। ছোটোবেলায় যখন আমরা দুধ খাই মায়ের, তখন এটা জন্মায়, এই জন্য এর নাম হচ্ছে দুধ দাঁত বা মিল্ক টিথ। যেহেতু তখন আমরা বাচ্চা ছিলাম, বেবি ছিলাম, এই জন্য বেবি টিথ। ওকে, তাহলে এখানে আসি, স্থায়ী দাঁত বা পার্মানেন্ট টিথ শেষ। এখন কথা হচ্ছে যে ওই দাঁতগুলো কখন গজায়, এই দাঁতগুলো কখন গজায়। দেখো এই দাঁতগুলো আমাদের 2 বছরের মধ্যে উঠে আসে। কত বছর? 2 বছরের মধ্যে। সুই ভাই আপনার ছেলের দাঁত গজানো শুরু হয়েছে? 2টা দাঁত গজাইছে, উপরের 4টা, উপরে 2টা, নিচে 2টা। খবর আছে, সাবধানে আঙুল নেবেন মুখে। 1 2 নম্বর হচ্ছে শুরু হয়ে গেছে বাচ্চার দাঁত গজানো, তাই না? 2 বছরের মধ্যে গজানো শেষ। খেয়াল করেন, 2 বছরের মধ্যে গজানো শেষ। 6 ইয়ারের মধ্যে পুরো ডেসিডুয়াস অবস্থা, ফলেন আউট হয়ে যায়। কি বুঝলেন? তাহলে এখন যদি আপনাকে বলি আমি, মিল্ক টিথ 5 বছরের বাচ্চার দাঁতের নাম কি? মিল্ক টিথ। 6 বছরের বাচ্চার দাঁতের নাম কি? মিল্ক টিথ। 7 বছরের বাচ্চার দাঁতের নাম আপনি মিল্ক টিথ বলতে পারবেন? সাবধানে বলতে হবে। এখন আপনি কনফিউজ যে 7 বছরে কি? 7 বছরে তো আর পার্মানেন্ট টিথ গজায় না। দেখো এইটা মোটামুটি 8 থেকে 10 বছরের মধ্যে একটা শেপে চলে আসে, গজায়। এটা অনেকের ক্ষেত্রে দেরিতেও গজায়। কলেজ লাইফে চলে আসছে, আমি তো মেডিকেলে গেছি, তখন আমার 32টা দাঁত হয়েছে। হ্যাঁ, 32 দাঁত, তার মানে এখন পুরুষ্ট পেকে ঝুনা হয়ে গেছে। তাহলে এবার দেখেন, আবার 2 বছরের মধ্যে সব গজায়, 6 বছরের মধ্যে সব পড়ে যায়। দেখেন 6 এবং 7-এর মধ্যে কিন্তু এখানে একটা গ্যাপ আছে, এই সময় কিন্তু তৈরি হওয়া শুরু হয়। বাট বলা হয়ে থাকে 8 থেকে 10 বছরের মধ্যে কিন্তু তৈরি হয়, বাট পূর্ণাঙ্গ হতে একটু সময় লাগে। ওকে, তাহলে আমি যদি আপনাকে বলি, বলেন তো 8 বছরের বাচ্চার দাঁত কি? 9 বছরের বাচ্চার দাঁতগুলো কি? কয়টা দাঁত আছে এটা কিন্তু আমি বলি নাই। 12 বছরের বাচ্চার দাঁত কি? আরও যতই বাড়ি না কেন, এই একটা জিনিস যেটা আমরা জন্ম থেকে নিয়ে আসি, রেখে চলে যাই। কোনটা নিয়ে আসি না আমরা জন্ম থেকে এবং পৃথিবীতে রেখে যাই? দাঁত। মায়ের পেট থেকে নিয়ে আসি নাই,
যদি আমরা স্বাভাবিক মৃত্যু বরণ করি বার্ধক্যজনিত কারণে, তাহলে এটা আমরা নিয়ে আসি না, এটা আমরা পৃথিবীতে রেখে আবার চলে যাই। আর কোনো অঙ্গ আছে যেটা আনি না? তোমরা আমাকে বলো তো, বিশেষ একটা অঙ্গ আমরা নিয়ে আসি, যাওয়ার সময় রেখে চলে যাই। বল মুহিব, রেডিয়া মায়ের পেট থেকে নিয়ে চলে আসছি, দাঁত তো নিয়ে আসি নাই, কিন্তু পৃথিবীতে রেখে চলে গেলাম। কি? আচ্ছা, আমি যদি এগুলো মিশাই দিয়ে সমস্যা আছে? শুধু একটা জিনিস মনে রাখো, আমি এগুলো যখন পড়াবো দেন আমরা ওখানে চলে যাবো। লুক, সুই ভাই আমাদের কয় সেট, মানে কয়টা চোয়াল আছে? 2টা। এখানে কয়টা আছে? 16টা দাঁত। এখানে কয়টা? 16টা দাঁত। এখন আমি কি আপনাকে যদি বলি যে আপনি একটা সংকেত দেন বা একটা সংকেত দেখান যে এটাতে আমি 16টা দাঁতই পাবো, বাট সব দাঁতই পাবো, তখন আপনি কি করবেন? আমার যদি এটা দেখায় যদি 2 দিয়ে গুণ দেই, 2 দিয়ে যদি গুণ দেই, তাহলে 16 2 32 তো হয়ে যাচ্ছে, একই রকমই তো, তাই না? তাহলে এখন আমরা দেখব ডেন্টাল ফর্মুলা। কি দেখব? বা দন্ত সংকেত। দাঁতের এখন আমরা সংকেত দেখব। প্রিয় স্টুডেন্ট, দাঁতের সংকেতটা তোমাদের জানতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন হয়। ডেন্টাল ফর্মুলা কিভাবে লেখা হয়? এইরকম একটা দাগ টানা হয়। এই দাগটা দিয়ে কি প্রমাণ করেছে ভাই? এই দাগটাতে প্রমাণ করছে যে এই যে মাঝখানের লাইনটা, ফাঁকা জায়গাটা, যে এই ফাঁকা জায়গার উপরে কিছু দাঁত থাকবে, নিচে কিছু দাঁত থাকবে, তাহলে এটা কি? ফাঁকা জায়গাটা। তাহলে নিচে দাঁত থাকবে 32টা, উপরে থাকবে 32টা, তাই না? উপরে নিচে, ভেরি গুড। তাহলে আমি এক কাজ করি, সেটা হলো, আপনি খেয়াল করে দেখেন, আমি যে মিড লাইনটা দাগ দেই এখানে একটা, এই দিকে যে দাঁত আছে, এই দিকে সেই দাঁত আছে কি না? এই যে এখানে যে দাঁতগুলো আছে, দেখেন এই দাঁতগুলো এখানে আছে, ঠিক কিনা? সেমভাবে দেখেন এখানে যে দাঁতগুলো আছে, সেই দাঁতগুলো এখানে আছে। তাহলে আমরা কয় ভাগ করলাম বলেন তো? 4 ভাগ করলাম। তার মানে প্রত্যেক কোয়াড্রেন্টে সেম ধরনের দাঁত আছে। তাহলে আমাদের একটা কাজ করি, আমরা এই কোয়াড্রেন্টটা শুধু আমরা পড়ি, তাহলে আমাদের আর কিছু পড়তে হচ্ছে না, তাই না? দেখো প্রিয় স্টুডেন্ট, এইটা আমরা এখন পড়ব। দেখো এই ধরনের দাঁত আছে কয়টা? একটা। এই ধরনের দাঁত কয়টা আছে? এই ধরনের দাঁত কয়টা আছে? এই ধরনের দাঁত কয়টা আছে? বিশাল ভুল করছি আমরা। তিন, 4, 5, 6, 7, 8, 9, 9 2 18, 18 34 দাঁত। আচ্ছা আমি কাজ করি, তোমরা নতুন করে দেখো, এটা মেজাজটাই খারাপ করে দিচ্ছে তোমরা আমার। এইরকম দাঁত তো সুই 2টা, আপনি আমাকে বলেন নাই কেন? 4টা দাঁত, এই যে কুইত্তার মাঝখানে দেখেন 4টা এক ধরনের দাঁত আছে না? সেম ভাবে, এই জন্য ভুলগুলো হয়েছে। কয়টা হলো? 4টা শেষ। এরপর কি আছে?
এই তো নাকি? এরপর হচ্ছে ছোট দুইটা দাঁত। ঠিক আছে, এরপর আমরা সব থেকে বড় ভারী ভারী কিছু দাঁত আছে, এই দাঁতগুলো আমরা দেখি। এই তো, তাই না? এখন ঠিক আছে? তাহলে এই জন্য এটা ভুল হয়ে যাচ্ছিল। মাঝখানে আমি দাগ টানলাম। তার আগে আমি একটু দাঁতের পরিচয়গুলো দিয়ে দিই। প্রিয় স্টুডেন্ট, দেখো, এই যে দাঁতটা দেখছো, এটার নাম হলো ক্যানাইন। কি নাম এটা? ক্যানাইন। ক্যানাইন আসে কেনিস থেকে। কেনিস শব্দের অর্থ হচ্ছে কুইত্তা, কুকুর লিখবা তোমরা। এই কিছু বুঝলি? হাঁ করে তাকা আছিস কেন? আমাদের এই দাঁতটা আছে, এই দাঁতটা হচ্ছে কুকুরের যে দাঁতগুলো আছে, ছোটবেলা তো তাই বলতো মায়ের, সবাই বলতো, তাই না? তাহলে এই দাঁতটা যেহেতু কুকুরের সদৃশ, এই জন্য এটাকে বল কুকুরের দাঁত বা কুইত্তা দাঁত বা ক্যানাইন। ক্যানাইন শব্দটা আসে ক্যানিস থেকে। ক্যানিস মানে কি? কুকুর। এক। 2 নম্বর হচ্ছে, দেখো, এই যে দাঁতগুলো আছে, এই দাঁতগুলো দিয়ে আমরা কি করি? আপেল যদি আমরা কামড়াই, এই দাঁত দিয়ে আমরা আপেল কামড়াই, এগুলো দিয়ে কামড়াই না, আমরা কি করি? সামনের গুলো দিয়ে, তাই না? তো আমরা আপেল কাটি কিভাবে? হয় ছুরি দিয়ে, নাহলে সামনের দাঁত দিয়ে, ঠিক কিনা? তার মানে এগুলো সবগুলোই হলো কাটে, কাটা বা কর্তন বা ইনসিশন। এই ইনসিশন মানে হলো কর্তন, ইনসিশন থেকে হচ্ছে ইনসিজর। ইনসিশন থেকে কি আসে? ইনসিজর। এই যে অপারেশনের সময় আমাদের পেট কাটে, তখন কি বলা হয়? পেটে এখানে একটা ইনসিশন দিতে হবে, এত ইঞ্চ, এখান থেকে এখানে মানে কাটতে হবে। তাহলে ইনসিশন মানে হচ্ছে কাটা। তাহলে এই দাঁতগুলো কোনো কিছু কাটে, এই জন্য এরা হচ্ছে ইনসিশন করে বলে এদের নাম ইনসিজর। একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন, সিজর কথাটা মানেও কিন্তু কাটা, কেচি। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা এই যে এই দাঁতগুলাতে। এই দাঁতগুলোর যদি তুমি নাম জানতে চাও, তাহলে তোমাকে এই দাঁতগুলো আগে বুঝতে হবে। দেখো, এখানে যে 3টা দাঁত আছে, এই দাঁতগুলো অনেক ভারী, ম্যাস, অনেক বড়, ভরওয়ালা। এই ম্যাস থেকে একটা নাম আসে, এটার নাম হলো মোলার। তাহলে মোলারের সামনে এদের মতোই কিছুটা, বাট একটু ছোট সামনে আছে, মোলারের সামনে আছে, এই জন্য এদেরকে বলা হয় প্রিমোলার, রাইট? এদের নাম কি? মোলার। তাহলে এটার নাম হলো প্রিমোলার। মেলা সময় নিয়েছি আমরা এখানে, আমি এখন ব্রেকে চলে যাবো, এটা জাস্ট বোঝাই দিয়ে। ব্রেকে যেতে হবে না, ছোট একটা টপিক আমরা এত সময় নিয়েছি। ওকে প্রিয় স্টুডেন্ট, এখন দেখো তো, আমি তোমাদের যদি বলি কোনটার কি নাম, তোমরা কি বলবা? এগুলোর নাম কিছু ভাই? ইনসিজর। এটার নাম কি? ক্যানাইন। এটার নাম কি? প্রিমোলার। এটার নাম কি? মোলার, তাই না? তাহলে দেখেন, ICPM। তাহলে দাঁতের আমরা সংকেত যদি লিখি, তাহলে ফার্স্ট বর্ণগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমি এবার লিখলাম ICPM। প্রিয় স্টুডেন্ট, দেখো, এই যে মাঝখানে যদি আমি ভাগ করি, কোয়াড্রেন্ট করি, তাহলে দেখো এই কোয়াড্রেন্টটা যা আছে, এটা পড়লে
যদি আমি 2 দিয়ে গুণ দিই তাহলে আমি এইটা হয়ে যাবে, তাই না? এটুকুকে যদি 2 দিয়ে গুণ দিই তাহলে এটা হয়ে যাবে। তাহলে আমরা এটুকু পড়ি। দেখেন এখানে ইনসিজার কয়টা সুই ভাই? 2টা ইনসিজার। ক্যানাইন কয়টা? 1টা। প্রিমোলার কয়টা? মোলার কয়টা? 3টা। তাহলে এখন আমি কি করব? 2 দিয়ে গুণ দিলাম। তাহলে বলো তো এই যে মাঝখানের ফাঁকাটা, এই যে মাঝখানে ফাঁকা বা দাড়ি যেটা দিছি, তার উপরে এই কোয়াড্রেন্টে কি কি দাঁত আছে? 2টা ইনসিজর, 1টা ক্যানাইন, 2টা প্রিমোলার, 3টা মোলার। যখনই আমি এটাকে 2 দিয়ে গুণ দিলাম তখন কিন্তু আমার পুরোটাই কভার হয়ে গেল। এই যে 2 দিয়ে গুণ দিছি, তাই না? তাহলে এখন দেখেন তো এখানে কি ঘটনা ঘটে। উপরেরটাই আমরা দেখি, 2টা দাঁত আর একে 3টা, 3টা 2 আর 3 তাহলে 8। এই যে গুণ 2 কয়টা হলো? উপরে 16টা হলো। সেম ব্যাপার তো নিচেও। তাহলে সেম আমরা এই অংশটুকু ভাবি, ICPM 2 1 2 3 কত দিয়ে গুণ দিলে পুরোটাই হবে সুই ভাই? কত হলো? 8 গুণ 2 মানে হচ্ছে নিচে 16টা। এখন বলো তো 16 আর 16, উপরে 44 16, নিচের 44 16, তাহলে টোটাল কত হচ্ছে? 16 যোগ 16 ইকুয়াল 32। এখন আমাকে কোনো একজন বান্দা বলো যে কেন তোমরা এই সমীকরণটা নিয়ে ট্রল করো যে 16/16 কীভাবে বায়োলজিতে 32 হয়? এখন তোমরা আমাকে বলো তো এইটা কি ভাগ চিহ্ন বা অন্য কিছু, যে উপরে এটা নিচে এটা? এটা তো এমন কিছু না। এই দাগটাতে বোঝাইছে যে আমি উপরের চোয়ালটা ওদিকে রাখছি, এই দাগের নিচে নিচের চোয়ালটা রাখছি, ঠিক কি না? বায়োলজির নিয়ে যারা একটু ম্যাথ তোমরা পছন্দ করো, বায়োলজি বোঝো না কিছু, তখন তোমরা ট্রল করো বায়োলজি নিয়ে। 2টা, একটা হচ্ছে ওই যে রাইবোজোম নিয়ে, একটা রাইবোজোম নিয়ে, আরেকটা হচ্ছে দ্বন্দ্ব সংকেত নিয়ে তোমরা ট্রল করো। সুই ভাই এটা কি? এটা দ্বারা বোঝানো হয়েছে যে উপরে একটা চোয়াল, এই যে এগুলা, এটা দ্বারা বোঝানো হয়েছে নিচে একটা চোয়াল। তাহলে এটা কি? এই মাঝখানে ফাঁকা জায়গাটা আর কি, এটি। ফিফটি আর 30 হয় 80s, তো যোগ করলে হয় 80s। তো যারা একটু ম্যাথমেটিশিয়ান, প্রোডিজি যারা আর কি, আইনস্টাইন লেভেলের, তারা বলে যে এটা বায়োলজিতে সম্ভব, যেখানে লজিক্যাল কিছু নাই। কিন্তু আমরা যদি কখনো ফার্স্ট চ্যাপ্টার পড়ার কখনো সুযোগ পাই তখন আমরা এটা নিয়ে আবার বিস্তারিত পড়বো। তারপরেও দেখবা যে রাইবোজোম নিয়ে একটা আর্টিকেল লিখেছিল আমাদের ব্যাচের আগে স্টুডেন্ট, সেখানে সে পুরাটা সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছে কেমনে 50 আর 30 মিলে 70 হয়। ওকে, তাহলে আমি তোমাদের এখন প্রশ্ন করব। একটা জিনিস এখানে খেয়াল করো, এইটা কাদের দ্বন্দ্ব সংখ্যা ছুই ভাই? অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক, এইটা আমরা দেখলাম, রাইট? যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, সুফি ভাই এখন খেয়াল রাখবে তার বাচ্চার প্রতি আগামী 2-4 বছর ধরে। সুফি ভাই খেয়াল করবে যে এই 4টা হওয়ার পর এইটা হবে, হওয়ার পর সুফি ভাই খেয়াল করবে যে এই দাঁতগুলো নাই, এই দাঁতগুলো এখানে বাজাইছে, তা আবার 2টা। কি দেখবেন আপনি? দেখাই আমি আপনাকে বাচ্চাদের দ্বন্দ্ব সংকেত, দেখো দেখা যাচ্ছে এখানে ICPM, এটা দ্বারা আমরা উপরের চোয়াল একদিকে নিচের চোয়াল একদিকে করলাম। দেখবেন যে এটা ঠিকই আছে, এটাও বাচ্চার কুইত্তা দাঁত হবে। প্রিমোলারটা গিয়ে দেখবেন নাই, এই দাঁতগুলো দেখবেন বাচ্চার নাই। কি হবে? এর সামনে থেকে 2টা দাঁতে সেখানে ফিল আপ করবে, M2 তার মানে বাচ্চাদের এটা নাই, বাচ্চাদের হলো এটা নেই। তাহলে দেখেন তো বাচ্চাদের কয়টা নাই আসলে? এইটা নাই, এই 2টা নাই, তাহলে এইটা নাই, এই 2টা নাই, এই 2টা নাই, এটা নাই। তাহলে এখন বলেন আমাকে কয়টা দাঁত?
মিসিং হয়ে গেল কয়টা, 2 আর 3, তাহলে এখানে 3টা, এখানে 3টা, 6টা, তাহলে নিচে 6টা, 12টা। তাহলে 32 থেকে 12 বাদ দিলে কত হয়? 20। এখন বলেন দুধ দাঁত, অস্থায়ী দাঁত, টেম্পোরারি দাঁত, ডেসিডুয়াস দাঁত, মিল্ক টিথ, বেবি টিথ কয়টা? 20টা। এই যে দেখেন, গুণ 2 গুণ 2, 2 আর 3, 4, 5, 5 গুণ 10, তাহলে নিচে 10, উপরে 10, 20। মনে থাকবে? এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, বলেন তো, প্রশ্ন, বাচ্চাদের কোন ধরনের দাঁতটি নেই? প্রিমোলার নেই। এই দাঁতটাতে তারা পিষে ফেলে, এই জন্য এটা নাম হলো অগ্রপেশন। এগুলো তো পেশে, এই জন্য এগুলোর নাম হচ্ছে পেশন দাঁত। ঠিক আছে? এই যে দেখো ক্যানাইন, কুইত্তা দাঁত যেটা, এইটাতে কোনো কিছু ছেদ করে, মানে ফুটা করে, ছিদ্র করে, এই জন্য এটার নাম হলো ছেদন দাঁত। এগুলো তো কাটে, এই জন্য এগুলোর নাম কর্তন দাঁত। কর্তন দাঁত, ছেদন দাঁত, পেশল দাঁত, অগ্রপেশন দাঁত। এখন আমি তোমাদের প্রশ্ন দেব, তোমরা আমাকে বলবা উত্তর কি। দিয়ে আমি ব্রেকে যাচ্ছি। ছাব্বিশ বছরের যুবকের না, 26 বছর বয়সী মানুষের উপরের অর্ধচোয়ালে মোলার দাঁত কয়টি? 1। 2 নম্বর হচ্ছে নিচের চোয়ালে মোলার দাঁত কয়টি? 3। তোমাদের জন্য আমি 3টা প্রশ্ন দিয়েছি, 3টা প্রশ্নের উত্তর লেখো খুব দ্রুত। আরেকটা দিই। হ্যাঁ, কি সরি? হ্যাঁ হ্যাঁ, ব্রেক। ব্রেক। বিরক্ত লাগছে।
শেষ। আসসালামু আলাইকুম। 26 বছর মানে হচ্ছে পূর্ণবয়স্ক একটা মানুষ। উপরের অর্ধ চোয়ালে শব্দগুলো বুঝতে হবে। পূর্ণ চোয়াল বলেছে, অর্ধ চোয়াল বলেছে নাকি শুধু চোয়াল বলেছে? যদি চোয়াল বলতো তার মানে হলো পূর্ণটা, পুরোটাই। উপরের যখন বলছে তার মানে উপরে আমাদের যাইতে হবে, উপরের। তার মানে আমরা এটার কথা চিন্তা করব অর্ধ চোয়াল, তাহলে এই অর্ধেক কিংবা এই অর্ধেক চিন্তা করব। কি চাইছে? মোলার দাঁত কয়টা? দেখেন এই অর্ধেকে মোলার কয়টা? 3টা। আনসার শেষ। নিচের চোয়ালে মোলার দাঁত কয়টা? এই যে দেখো, যখনই নিচের চোয়াল বলছে আমরা নিচে গেলাম, পুরো চোয়ালে চলে গেলাম। এখন অর্ধ চোয়াল বলে কিছু নেই, এটা পূর্ণ চোয়াল। মোলার দাঁত কয়টা? 1 2 3, 1 2 3, 6টা। নিচের বাম অর্ধ চোয়ালে ক্যানাইন কয়টি? নিচের বাম অর্ধ চোয়াল ক্যানাইন দেখো একটা। ক্যানাইন মানে হলো ছেদন দাঁত, কোনো কিছু এরা ছেদ করে বা ফুটো করতে পারে। 5 বছরের মানুষের নিচের ডান অর্ধ চোয়ালে অগ্রপেশন দাঁত কয়টি? 5 বছরের নিচে, তার মানে এইটা না। 5 বছরের দন্ত সংকেত হচ্ছে এই যে এইটা, তাই না? কি বলছে? নিচের ডান অর্ধ চোয়াল। তো এইটা তো নিচের চোয়াল, 2 দিয়ে গুণ দিলে পূর্ণ চোয়াল, 2টা যদি আমরা বাদ দিতে হলে অর্ধ চোয়াল। ডান বাম সেম জিনিস। কি বলছে ওখানে? অগ্রপেশন দাঁত বা প্রিমোলার কয়টি? দেখো প্রিমোলার তো থাকেই না, অনেক জায়গায় ICM দিয়ে শেষ করে দেয়। শেষ। আমরা আর এইসব নিয়ে কথা বলবো না, আমরা আজকে বেসিকে চলে যাই। এখান থেকে প্রশ্ন হয়। তাহলে আমরা যখন দন্ত সংকেতটা দেখেছিলাম নিচে, দেখো ওখানে কিন্তু বিভিন্ন দাঁতের সংখ্যা, তাদের অবস্থান নিচে ছিল না উপরে ছিল, পূর্ণ চোয়ালে ছিল না অর্ধ চোয়ালে ছিল, আমরা কিন্তু বলতে পারছি। তাহলে যে সংকেতের মাধ্যমে দাঁতের ধরন, কোন ধরনের দাঁত, তাদের সংখ্যা এবং তাদের অবস্থান বোঝা যায়, তাকে দন্ত সংকেত বলে বা ডেন্টাল ফর্মুলা। ওকে, এখন আমরা কি দেখব? এটা হলো মানুষের জিহ্বা। প্রিয় স্টুডেন্ট, দেখো এটা মানুষের জিহ্বা, তার অনেকগুলো কাজ আছে। তার মধ্যে একটা কাজ হচ্ছে সে স্বাদ নিতে সাহায্য করে, ঠিক না? আর মানুষের জিহ্বা স্বাদ নিতে সাহায্য করে। তো আমরা যে ধরনের খাবারগুলো খাই, তার মধ্যে বেশ কিছু স্বাদ আছে, যেমন মিষ্টি স্বাদ, লবণাক্ত স্বাদ, অম্লতা মানে হচ্ছে টক, আর হচ্ছে তিক্ততা মানে হলো এর কথা ভাবো, কি বলে এটাকে, করলার কথা ভাবো। তো তুমি যদি
তিক্ত খাবার খাও বা করল্লা খাও, তাহলে সারা রাত তোমার গলার কাছে তিতো হয়ে থাকবে, তাই না, গলার কাছে। তাহলে এই যে আমাদের শরীরে দেখেন, এটা জিহ্বার একবার পেছনে এই যে জায়গাটাতে যে স্বাদকরকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো আসলে তিক্ততা বুঝতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স দ্বারা। এরপর চলে আসে মিষ্টতা, লবণাক্ততা এবং অম্লতা। প্রিয় স্টুডেন্ট, এগুলো মনে রাখা মানে এগুলো তুমি দেখলে বুঝতে পারবে না, তোমাকে এটা ট্রিক দিয়ে মনে রাখতে হবে। এইভাবে মনে রাখবা, মিল মিল ও সরি অতি। কেমনে মনে রাখবেন? মিল অতি। তার মানে হলো আমার জিহ্বার সামনের দিকে শুধু মিষ্টি জিনিসটা সে নিতে পারবে না। আমি জিহ্বার সামনের দিকটা যে কেটে ফেলি, আমি সারা জীবন মিষ্টি খাবার টের পাবো না। বুঝতে পারছেন? 1। 2 নম্বর হচ্ছে, আমরা যখন খাবারের মধ্যে লবণ হয়েছে কিনা এটা বুঝি কিভাবে? জিহ্বার অগ্রভাগের পেছনে 2 পাশে, জিহ্বার অগ্রভাগের পেছনে 2 সাইড দ্বারা বুঝতে পারি। মিষ্টতা এই অংশটুকু, লবণাক্ততা এই অংশটুকু, এটা হলো অম্লতা। তাহলে এখন বলুন তো, অম্লতা বা টক আমরা কোথায় বুঝি? জিহ্বার পেছনের অংশের 2 পাশে, পশ্চাৎ ভাগের 2 পাশের দিকে। আর পশ্চাৎ ভাগে আমরা কি বুঝি? তিক্ততা। এইভাবে মনে রাখবেন, মিল অতি, মিল অতি। ক্লিয়ার? মিল অতি। তাইলে আর কোনো সমস্যা হবে না। প্রিয় স্টুডেন্ট, আজকে তোমাদের আমি আরেকটা স্পেশাল জিনিস দেখাবো। তার আগে বলে রাখি যে আমরা যখন খাবার খাই, খাবার খেলে মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি, অমুক তমুক খাচ্ছি, জিহ্বার মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ, এরা স্বাদ গ্রহণ করে। এই জন্য এদেরকে বলা হয় স্বাদ কোরক। আরও সহজ করে বলি, এগুলোকে বলা হয় স্বাদ কুড়ি। কেন এগুলোকে কুড়ি বলে? কারণ তোমার যদি জিহ্বাটা এরকম ফ্ল্যাট হয়, জিহ্বার উপরে এরকম এগুলো ফুলে থাকে, তাহলে এগুলো কি টিউমারের মতো না? বা একটা গাছ থেকে মনে হইতেছে যে কিছু একটা বের হচ্ছে, কুড়ি বের হচ্ছে। এই জন্য এগুলোকে বলা হয় স্বাদ কুড়ি। তো এগুলা 5 থেকে 10 দিনের মধ্যে কিন্তু নষ্ট যদি হয়ে যায়, নষ্ট হয় গরম খাবার খেলে, মুড়ি টুড়ি খেলে, বাট 5 থেকে 10 দিনের মধ্যে এগুলো আবার রিপ্লেসড হয়ে যায়। ওকে, তো আমি তোমাদের একটু দেখাই টেস্ট পার্টগুলো সম্পর্কে। এরকমও হতে পারে মাঝে মাঝে, মাঝে মাঝে কিন্তু কিছু টেস্ট পার্ট আবার এরকম গর্ত হয়, কিছু টেস্ট পার্ট এরকম গর্তও থাকে। তো আমি এইটা দেখাবো তোমাদের, সহজ জিনিস। এটা হলো জিহ্বা, এটা হচ্ছে নিচের সারফেস, তাহলে এটা হলো জিহ্বা। ওকে সুই ভাই, রেস্টুরেন্ট দেখো, এটা হচ্ছে জিহ্বা। তো এখানে কিছু স্পেশাল কোষ থাকে, এই যে দেখো, এটা একটা কোষ। কোষের এই মাথায় দেখো এরকম চুলের মতো বের হয়। তাহলে কোষের আমি নিউক্লিয়াসটা দিলাম, উপরে চুল দিলাম, এই এখানে একটা আমি দিই, এই দেখো মাথা কাছে চুলের মতো দিলাম। এগুলাই কিন্তু তুমি মিষ্টি জিনিস খাচ্ছ না, লবণ খাচ্ছ, সেগুলো কিন্তু এদের সাথে ছোঁয়া লাগে, ছোঁয়া লাগলে কিন্তু তুমি টেস্ট পাবা। আরেকটা দিই, দেখছো? তাহলে বলো তো, পুরো জিনিসটার নাম কি? স্বাদ কুড়ি বা টেস্ট বাড। এই যে জিনিসগুলো দেখতেছো, এগুলো হচ্ছে মাইক্রোভিলাই। তোমরা তো জানোই যে মাইক্রোভিলাই হচ্ছে চুলের মতো ছোট ছোট অঙ্গ, উদ্ভিদেও আছে, প্রাণীতেও আছে। তাহলে এই কোষগুলো কিছুই ভাই
এই কোষগুলো আমি একটু করে দিই, কালার করে দিই। এগুলোর নাম হচ্ছে গাস্টেটরি সেল। গাস্টেটরি সেল। দেখো, গাস্টেশন মানে হচ্ছে স্বাদ গ্রহণ। তোমরা যখন ঘাস ফড়িং পড়ছো তখন কিন্তু পড়ে আসছো যে অলফ্যাক্টো রিসেপ্টর মানে কোনটার মাধ্যমে সে ঘ্রাণ নেয়, গাস্টেটো রিসেপ্টর কোনটার সাহায্যে সে স্বাদ নেয়, তাই না? ফটো রিসেপ্টর কোনটার সাথে সে ফটো বা আলো দেখে, ওই যে পুঞ্জাক্ষী। তো প্রিয় স্টুডেন্ট, এই হেয়ার সেলগুলো, টেস্ট হেয়ারগুলো বা এই চুলগুলো যাদেরকে মাইক্রোভিলাই আমরা বলি, এগুলো কোনো একটা খাবারের সংস্পর্শে আসে। যেমন এই খাবারটা ধরা যাক এটা একটা চিনির দানা, এদের সংস্পর্শে আসলো, তাহলে সে এই ফিল্ডটা পেল কে? এই কোষটার, এই মাইক্রোভিলিয়া দ্বারা কোষটা। তাহলে এই কোষটা থেকে এবার এখান থেকে স্নায়ু তৈরি হবে। এই যে দেখো, স্নায়ু তৈরি হয়ে বাইরে হয়ে আসলো। এই যে দেখেন, স্নায়ু বের হয়ে আসতেছে। এই যে দেখেন, এখান থেকে দেখছেন সুই ভাই, এগুলো কোথায় যাবে? মাথা। তাহলে আপনি টেস্টটা পেয়ে গেলেন। এখন এই স্নায়ুগুলোর নাম কি তোমাদের জানতে হবে। এত কঠিন, এত প্রেশার নেওয়ার দরকার নাই। আমি কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে নাই, তারপরেও এটা পড়াচ্ছি কারণ তোমাদের জানা দরকার এটা। 7, 9, 10। 7তে হলো ফেসিয়াল, 9তে হচ্ছে গ্লোসোফেরিঞ্জিয়াল, 10 থেকে হচ্ছে ভ্যাগাস। বলতো কয়টা স্নায়ু আমাদের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে? 3টা স্নায়ু। তাহলে আজকে তোমরা যারা করোটিক স্নায়ু পড়ছো আমার একাডেমিক কোর্সে, তারা এখন বই খুলবা, খুলে এই 3টা স্নায়ুর নাম বের করবা। দেখবা গ্লোসোফেরিঞ্জিয়ালও আছে, হাইপোগ্লোসালও আছে। হাইপোগ্লোসাল কোনো স্বাদ দেয় না, গ্লোসোফেরিঞ্জিয়াল স্বাদ দেয়। ক্লিয়ার? তো তোমাদের এটা কিন্তু জানতে হবে যে স্বাদ নিচ্ছে কোন কোন স্নায়ু। ফেসিয়াল, গ্লোসোফেরিঞ্জিয়াল, ভ্যাগাস। শুধু আমি কি আজকে ক্লাস শেষ করব? বিরক্ত লাগছে? তাহলে আমাদের মোটামুটি 7-20 সম্পর্কে একটা ধারণা হয়ে গেল। আর কোনো প্রবলেম নেই, আছে নাকি? ওকে, তাহলে মিশাই দিলাম এগুলো। এই বলো তোমাদের কি অবস্থা? ইমামি বলে একটা টেস্ট আছে। কি টেস্ট আছে? ইমামি টেস্ট আছে। ইমামি টেস্ট কোনটা জানেন? ওই আপনি খুব বেশি মাংস খাইতেছেন, তাহলে প্রোটিন রিচ খাবারগুলোর আলাদা একটা টেস্ট আছে। ওই টেস্টটার কথা এখানে বলা নাই। আর ঝাল, তোমরা যেটা ঝালের কথা বলছো, দেখো তোমরা যে মরিচের কথা বলছো, মরিচে কিন্তু অবশ্যই মরিচের একটা টেস্ট আছে, কিন্তু মরিচের টেস্টের থেকে জরুরি হচ্ছে মরিচের মধ্যে খারাপ জিনিস কিছু আছে, যেগুলা ধরা যাক অ্যাসিড। অ্যাসিড তোমার এখানে যদি জিহ্বার মধ্যে ঢেলে দাও, তুমি কি অ্যাসিডের টেস্টটা পাওয়ার সুযোগ পাবা না। তার আগে তোমার জিহ্বার 12টা বাজায় দিবে। তো মরিচটাও হলো এরকম, যে মরিচেও টেস্ট আছে, বাট মরিচের কিছু রাসায়নিক উপাদান আছে যেগুলো তোমার জিহ্বার সেলগুলো আছে, সেলগুলাকে তারা বিরক্ত করে, সেলগুলাকে আঘাত করে, সেলগুলার ক্ষতি করে। এটাকে বলে ইরিটেশন। ইরিটেশন বোঝেন? এই যে কেউ আপনার এখানে খসা এরম করতেছে, আপনার যে ফিল্ডটা হইতেছে না এখন, এটা না হলে ইরিটেশন। তাহলে মরিচ খেলে আমরা টেস্ট পাই না কেন? কারণ মরিচের রাসায়নিক উপাদান আমাদের মুখের ভেতরে ইরিটেট করে, বিরক্ত করে। ঠিক আছে, মরিচের কোনো আমরা স্বাদ পাই না, এই জন্য মানে ঝাল স্বাদটা আর পাই না। তো ঝাল বলে আসলে কোনো স্বাদ নাই। ঝাল বলে কোনো স্বাদ আছে? কোনো স্বাদ নাই। এটা একটা হচ্ছে তোমার মুখের ভেতরে একটা বাজে পরিবেশ তৈরি করলা, এটাই হলো ঝাল। অনেকে আছে খুব পছন্দ করে। আমার যখন আমি অফলাইনে ক্লাস নিতাম, 3টা মেয়ে ছিল, 4টা মেয়ে ছিল, ওরা খুব ফ্রেন্ড। তো দেখি ক্লাসের মধ্যে দৌড়ে চলে আসে, আসার পর যেটা করে এরকম করতেছে, বিশাল বিশাল বোতলে করে পানি নিয়ে আসে আর পানি খাইতেছে। কি হয়েছে? এক্সট্রিম নাগা খেয়ে আসছে সিলক্স থেকে। বোঝেন নাই? এক্সট্রিম নাগা খেয়ে আসছে সিলক্স থেকে।
পাগলা টাকা খরচ করে কেন তোমার মুখের ভেতরে টেস্ট বাডগুলোকে তুমি বিরক্ত করবা? হুইপ করবা এখন থেকে? না। তাহলে আমি মিশাই দিই এগুলো। আচ্ছা, আমি আর একটা টপিক পড়াই। টপিক পড়ানোর পর তোমাদের যদি মনে হয় আজকে ব্রেক নেওয়া উচিত বা আজকে ক্লাস শেষ করা উচিত, আমি ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে? আমি আজকে যে টপিকগুলো পড়াচ্ছি খুব ইম্পর্টেন্ট। স্যালাইভারি গ্ল্যান্ডস। স্যালাইভা মানে হচ্ছে আমরা যে মুখ থুতু যেটা ফেলে দেই, এইটাই, ঠিক আছে? তার মানুষের আমি একটা মুখের ছবি অ্যাড করি। এই যে দেখো, এই কিছু একটা হয়েছে ছবি। এটা হলো মানুষের হচ্ছে মুখ। ওকে, হয়েছে কি না? হয়েছে কি না ছবি? হয়েছে। তাহলে এই দেখেন, এখানে কিন্তু একটা চোয়াল থাকে, আর এই যে এখানে একটা চোয়াল থাকে। ওকে, দুটো চোয়াল। স্টুডেন্ট, চোয়ালে কি থাকে? বিভিন্ন ধরনের দাঁত থাকে। তাহলে আমাদের কানটা কোথায় থাকে? এই যে এখানে থাকে। এই তো নাকি? এটা হলো আমাদের কান। এটা হলো মানুষের একটা মুখ। মানুষের মুখে কিন্তু এই যে এখানে জিহ্বাটা থাকে। জিহ্বাটা দেই, এটা যে আমরা একটু বড় করতে পারতাম। এই হচ্ছে মানুষের মুখ। এটা আমাদের হচ্ছে উপরের চোয়াল, এটা হচ্ছে আমাদের নিচের চোয়াল। যদিও নিচের চোয়ালটা এরকম আর কি। এই তো, তাই না? প্রিয় স্টুডেন্ট, দেখো, লালা গ্রন্থি বলে বোঝাচ্ছে, গ্রন্থি মানে হলো কোষ, আমি এর আগে পড়িয়েছি, বা কোষগুচ্ছ। গ্রন্থি মানে হচ্ছে এটা একটা কোষ, কিংবা এই যে কোষগুচ্ছ, যেখান থেকে এরকম তরল পদার্থ কিছু ক্ষরণ হতে পারে। হতে পারে এইটা বা এইটা এনজাইম, হতে পারে হরমোন, হতে পারে মিউকাস, যে কোনো কিছুই হতে পারে। তাহলে এখন বলো তো, গ্রন্থি মানে কি? গ্রন্থি মানে হচ্ছে একটা কোষ কিংবা কিছু কোষগুচ্ছ, যারা হরমোন, এনজাইম কিংবা যে কোনো ধরনের মিউকাস কিংবা যে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। এরা হচ্ছে গ্রন্থি। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। এবার চলে আসে লালা গ্রন্থি কি? তাহলে আমরা এখন বলতে পারি একটি কিংবা একাধিক কোষগুচ্ছ যেখান থেকে লালা ক্ষরণ হয়। তার এখন বলো তো, মানুষের মুখে কতগুলো লালা গ্রন্থি আছে? এনি আইডিয়া? দ্রুত বলো। তাহলে তোমরা যে বলেছো যে মানুষের মুখে 3 বলছো, কেউ কেউ বলছো 3 জোড়া, এই কাজগুলো করা যাবে না।
বলা লাগবে মানুষের শরীরে 3 জোড়া প্রধান লালা গ্রন্থি আছে। 3 জোড়া, নট সিঙ্গেল, 3টি নয়, 3 জোড়া। তাহলে আমি এবার তোমাদের কিন্তু স্পেশাল কিছু তথ্য দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে প্যারোটিড গ্রন্থি। 2 নম্বর হচ্ছে সাবমেন্ডিবুলার গ্রন্থি। 3 নম্বর হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এগুলো হচ্ছে 3 জোড়া লালা গ্রন্থি। ওকে, আচ্ছা এটা দেখি। ইনফরমেশন তাদের জন্য আমি একটা রেখে দিয়েছিলাম। সরি, প্রিয় স্টুডেন্ট, দেখো প্যারোটিড গ্রন্থি মুখের এই সাইডেও আছে, এই জন্য 1 জোড়া। সাবমেন্ডিবুলার গ্রন্থি এদিকেও আছে, এই জন্য 1 জোড়া। সাবলিঙ্গুয়াল গ্রন্থি এদিকেও আছে, এই জন্য 1 জোড়া, তাই না? 3 জোড়া। তবে সেপ্টেম্বর 20 এর পরে, সেপ্টেম্বর 20 সালের সেপ্টেম্বরের পরে, কোভিডের সময় আর কি, টিউবেরিয়াল বলে আর একটা লালা গ্রন্থির কথা বলা হয়েছে। টিউবেরিয়াল, তাহলে এটা কোন গ্রন্থি? এটা হচ্ছে 4র্থ লালা গ্রন্থি। এটা কয় জোড়া এটা নিয়ে কিন্তু কথা নাই, এটা নতুন আবিষ্কৃত। তবে ঘটনা আছে যে এটা কেমনে আবিষ্কার হয়েছে আমি তোমাদের বলি। দেখা গেল যখন কেমোথেরাপি দেয় তো গলা শুকায় যায়, তো কেমোথেরাপির সময় কেমিক্যাল খেয়ে যে থেরাপিটা আর কি, বা কেমিক্যাল ইনজেকশন দিয়ে যে থেরাপি, দেখা হয় যে এই 3 ধরনের গ্রন্থিকে আমরা ওমিট করে গিয়ে আমরা কেমোথেরাপি দিলাম, দেওয়ার পরে গলা শুকিয়ে যাইতেছে। মানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি না, দে আর ফাংশনাল, বাট মুখটা ড্রাই হয়ে যাচ্ছে। কারণ কি? এনি আইডিয়া? তার মানে মুখটা যে জায়গায় ড্রাই হয় ওই জায়গায় কোনো না কিন্তু অ্যাফেক্টেড হয়ে গেছে, কোনো না কোনো কিছু, এই জন্য মুখটা শুকিয়ে যাচ্ছে। আরে 3 জন তো ঠিক আছে, ফাংশনাল তারা। তো তখন দেখা গেল যে আমাদের ন্যাজোফেরিংসের ওখানে ফ্যারেঞ্জিয়াল যে দেয়ালটা আছে আর কি, একবারে যে নালিটা সোজা গিয়ে যেখানে দেখাবে, ওই জায়গায় কিছু লালা গ্রন্থি আছে, তাদেরকে বলা হয় টিউবেরিয়াল লালা গ্রন্থি। এই যে এইটা অ্যাফেক্টেড হয়ে যায়, এইটা যখন লালা ক্ষরণ বন্ধ করে দেয় কেমোথেরাপিতে, তখন আমাদের গলাটা যায় শুকায়। তো ব্যাপার হলো যে এটা কি নতুন লালা গ্রন্থি পৃথিবীতে প্রথম আসলো? না, এটা আগে থেকেও ছিল। এখন ঘটনা হচ্ছে কেন এটাকে আমরা পাত্তা দিচ্ছি না, সায়েন্টিস্টরা কেন এটাকে পাত্তা দেয় না, এটা নিয়ে কেন বেশি কথা হচ্ছে না? কারণ মনে রাখবা, আমাদের শরীরে শুধু 3 জোড়া নাই, আমাদের শরীরে প্রায় 800 থেকে 1000 লালা গ্রন্থি আছে। এটা পড়তে হবে না, আমাদের শরীরে 800 থেকে 1000 লালা গ্রন্থি আছে পুরো মুখ জুড়ে। কোথাও 1-2টা কোষ, কোথাও 8-10টা কোষ এরকম করে আছে। তাহলে এখন বলো তো আমাদের শরীরে প্রধান কোনগুলা? এই যে এগুলা, এর বড় বড় এগুলা, আর এগুলো হচ্ছে অপ্রধান বা মাইনর লালা গ্রন্থি। তার মানে আমাদের শরীরে অনেক লালা গ্রন্থি আছে। তো এই টিউবেরিয়াল যেটা আবিষ্কৃত, এটা হলো এই মাইনর লালা গ্রন্থি, এই জন্য এটাকে পাত্তা দেওয়া হয়নি। ঠিক আছে ভাই,
এখন আমরা এই 3 জোড়া লালা গ্রন্থি নিয়ে কথা বলবো। এখান থেকে সব প্রশ্ন আসতে পারে, সব প্রশ্ন আসতে পারে। তো আমরা চলে আসি কান টুপি। কান টুপি আছে ঠিক কি না? তাহলে কানের নিচে টুপি, পিতে হচ্ছে প্যারোটিড। এই যে দেখো আমাদের এই যে একটা হাড়, একটা উঁচু হাড় আছে, তোমরা একটু খেয়াল করে দেখবা। সুই ভাই কানের পেছনে একটু হাত দেন না। এই যে দেখেন, এই যে আমাদের এখানে একটা উঁচু হাড় আছে, আছে কিনা? তো এটা না হলো ম্যাস্টোয়েড প্রসেস, জানার দরকার নেই তোমাদের। আমাদের যে এখানে টেম্পোরাল অস্থিটা আছে, করোটিকার টেম্পোরাল অস্থি একটা উঁচু জায়গা আছে, এটা নাম হচ্ছে ম্যাস্টোয়েড। আরও একটা পার্ট আছে পেট্রাস পার্ট, ম্যাস্টোয়েড পার্ট, এগুলো নিয়ে জানার দরকার নাই। তো এই যে উঁচুটাতে তোমরা নিজেরাই হাত দাও, এইটা। আর এই যে আমাদের মেন্ডিবলটা দেখো, এই যে আসছে এখান থেকে এসে আবার উপরে গেছে, এই যে দেখো আসছে উপরে গেছে, অ্যাঙ্গেল এটা। তো অ্যাঙ্গেলটা ধরে তোমরা যদি একটু উপরে যাও, সরি, এই যে এখানে পাবা কানের একটু সামনে, দেখছেন? আবার জোরে চাপ দেন না, খুলে যাবে কিন্তু, আস্তে করে। যে কান ব্যথা শুরু হয়ে গেছে, একটু দেখো। তাহলে এই যে এইটা মানে এই লাঠিটা আর কি, মেন্ডিবলটা যাচ্ছে লাঠিটা, এটার নাম র্যামাস। তো এই র্যামাস আর এই যে পেছনে উঁচু, এই দুইয়ের মাঝখানে এই যে এই জায়গায় থাকে এগুলা প্যারোটিড গ্রন্থিগুলা। তাহলে এখানে আছে আর এখানে আছে। খুব সহজ ভাষায় বলা যেত, কানের নিচে হাত দাও, এখানে আছে এখানে আছে। আমি জাস্ট এমনিতেই বললাম, একটু পার্ট নিলাম। তোমরা যখন মেডিকেলে পড়বা দেখবা প্রত্যেকটা জিনিস অনেক নিখুঁতভাবে জানবা। এটা কিন্তু আর কেউ পড়তে পারবে না। পড়ে আমি একটু বুঝবো, সব সায়েন্স বোঝা যায়, ইঞ্জিনিয়ারিং মেডিকেল এগুলো কিন্তু না পড়লে বোঝা যায় না। ওকে, তাহলে সুইবে কোথায় আছে? এই যে এই জায়গায় হচ্ছে প্যারোটিড গ্রন্থি। ওকে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, প্যারোটিড গ্রন্থি থেকে যে রসগুলো ক্ষরণ হয় এসে এই যে দেখো পেছনে যে দাঁতগুলো আছে না, তাহলে এটা থার্ড মোলার দাঁত, তাই না সুই ভাই? এটা সেকেন্ড মোলার দাঁত, ঠিক কি না? এটা কোন মোলার দাঁত? ফার্স্ট। তো এইবারটা এসে এই নালীটা এসে এই যে সেকেন্ড মোলার দাঁতটার অপোজিটে গিয়ে উন্মুক্ত হয়ে যায়, এই যে শেষ। তারপরে দেখো এই পাশ থেকে এসে দাঁত ভেতরে, তাহলে দাঁত এবং এই যে এই গালের মাঝখানে গিয়ে সে উন্মুক্ত হয়। উপরের চোয়ালের কথা বলছি না নিচের চোয়ালের কথা বলছি? উপরের চোয়াল, অপোজিট টু দ্য সেকেন্ড মোলার টিথ। উপরের চোয়ালের সেকেন্ড মোলার টিথের অপোজিট, এর পরীক্ষায় আসে প্রশ্ন। তাহলে বলো তো এখন প্যারোটিড গ্রন্থি কয়টা? এক জোড়া। কোথায় থাকে? কানের নিচে। প্যারোটিড গ্রন্থির যে রসগুলো বা লালাগুলো ক্ষরণ হয়ে কোথায় যায়? উপরের চোয়ালের দিকে না নিচের চোয়ালের দিকে? উপরের চোয়ালের দিকে। উপরের চোয়ালের দিকে কোন দাঁতের গোড়ার কাছে গিয়ে উন্মুক্ত হয়? সেকেন্ড মোলার টিথের কাছে গিয়ে, রাইট? তাহলে এই পাশে এসে এই যে এখানে উন্মুক্ত হচ্ছে, এই পাশে এসে উপরের চোয়ালের সেকেন্ড মোলার টিথে এখানে গিয়ে উন্মুক্ত হচ্ছে। তাহলে এগুলো নিচে নেমে এসে খাবারের সাথে মিশ্রিত হচ্ছে। এই যে কথা বলতে বলতে আমার মুখ তো ভিজে যাচ্ছে, এগুলো এখান থেকে আসতেছে। এইটা মাঝে মাঝে আমাদের মামস হলে এই যে জীবাণুগুলো এখানে খুব পছন্দ করে, মামস ভাইরাসটা এখানে গিয়ে বসে এটা ফুলায় তোলে, বুঝছেন? তাহলে প্যারোটিড গ্রন্থিতেই কিন্তু মামস ভাইরাসগুলো বসে, এই জন্য এগুলো ফুলে যায়। শেষ। এটা হচ্ছে এক জোড়া আপার সেকেন্ড মোলার টিথের অপোজিটে গিয়ে উন্মুক্ত হয়, থাকে হচ্ছে কানের নিচে। সাবমেন্ডিবুলার, দেখো আমি মাঝে মাঝে প্রশ্ন দিই, অপশন দিই, কোনটি লালা গ্রন্থি নয়? প্যারোটিড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, সাবমেক্সিলারি। প্রিয় স্টুডেন্ট, আজ থেকে মনে রাখো যে এই সাবলিঙ্গুয়ালকে আগে সাবমেক্সিলারি বলা হতো। বাট এটা তোমাদের জানার দরকার নাই। তো লাস্ট থেকে আমি যদি প্রশ্ন করি, কখনোই আমি সাবমেক্সিলারি শব্দটা দিব না। দিব না। তো নাম দেখে বলো তো এটা কোথায় থাকে? সাব মানে হলো নিচে, মেন্ডিবল মানে হচ্ছে মেন্ডিবল। এটা হলো মেন্ডিবল, নিচের চোয়ালটা।
এটা নিচে থাকে, এই যে এখানে জাস্ট এই চামড়াটা তোলো, এখানে পাওয়া। আমি আপনাকে দেখাই কেমনে পাওয়া যায়। আপনি এক কাজ করেন, হা করেন, এবার নিজে নিজে গলাটা বন্ধ করে ফেলেন, শ্বাসনালীটা। হাত দিতেছেন কেন? গলা টিপা যাবে না তো। আমার কিন্তু শ্বাসনালী বন্ধ হয়ে গেছিল। এখানে একটু হাত দেন, দেখেন দুটো গোল মার্বেলের মতো আছে, পাইছেন? এই হাড্ডিটার একটু ভেতরের দিকে ভেদ পাইছস? আঙুল দিয়ে গুতানো যাবে না, এইভাবে, না পারলে এইভাবে। এই তোমরা পাইছো? ভাইয়া আমার যখন ঠান্ডা লাগে তখন ওইটা ব্যথা করে। হ্যাঁ, ঠান্ডা লাগার কারণে কান ব্যথাও করে। তখন কান ব্যথাকে তুমি যদি ওই ব্যথা মনে করো তাহলে তো সমস্যা আছে। তবে অসুখ, ঠান্ডা, জ্বরটা হলে মাঝে মাঝে আমাদের এই যে এগুলো ফুলে যায়, এখানে লসিকা গ্রন্থি আছে, এগুলো ফুলে যায়। এখানে আমাদের লসিকা গ্রন্থি আছে, এগুলো ফুলে যায়। কেউ পাও নাই? না পাইলে ভেতরে একটা মার্বেল দাও, দিয়ে নিজে ঠেলাও, মার্বেল পাওয়া গেছে। একটু সামনের দিকে যাও, গিয়ে এই যে এখানে। আচ্ছা যাই হোক, তো ম্যান্ডিবলের যেহেতু নিচে এরা আছে, এই জন্য এদের নাম হচ্ছে সাব ম্যান্ডিবুলার। ক্লিয়ার? তাহলে আমি এমনিতে একটা ছবি দিই, এই যে দেখো এখানে, এটা হলো সাব ম্যান্ডিবুলার। তাহলে মিড লাইন যদি হয়, এই সাইডে একটা আছে, এই সাইডে আছে। ওকে, এরা কি করে? এরা হচ্ছে এই নালী তৈরি করে। আমি একটা জিহ্বা আর্ট করে দিই এখানে, এই যে জিহ্বা এখান থেকে তৈরি হলো, এই দেখেন ছবি, এটা হচ্ছে জিহ্বা, তাই না? জিহ্বা না এটা? তো জিহ্বার দেখেন এই যে এখানে কি আছে, একটা পর্দা আছে, দিয়ে জিহ্বাটাকে টাই করা আছে। অনেকের আবার দেখবেন আমাদের তো হচ্ছে একটু ভেতরে ঢুকে টাইটা আছে, অনেকের আবার একে টিপ পর্যন্ত টাইটা আছে। নিচে যে পর্দাটা জিহ্বার নিচে, এটা আরও সামনে আসে, ফলে ওরা জিহ্বাটা নাড়াইতে পারে না। জিহ্বা যদি নাড়াইতে না পারে তাহলে তারা কথা কইতে পারে না। তো এটা কেটে ঠিক করে দেওয়া যায়। তো ডাক্তার হওয়ার হলো এই মজা, যে তুমি যে কোনো প্রবলেম সলভ করে দিচ্ছ হিউম্যান বডি। প্রিয় স্টুডেন্ট, দেখো ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে এই যে এই নালীটা বের হয়ে এই যে টাং টাইটা আছে, বা ফ্রেনুলাম বলা হয় এটাকে, এটার নাম কি? ফ্রেনুলাম। ফ্রেনুলামটার পাশে গিয়ে, এটা হচ্ছে ফ্রেনুলাম, এই সাইডে, আর এই সাইডে এসে উন্মুক্ত হয়, মানে ওখানে এসে লালাগুলো ফেলে দেয়। তাহলে বলো তো এখন, সাব ম্যান্ডিবুলার গ্রন্থির আগের নাম কি ছিল? সাব ম্যাক্সিলারি। সাব ম্যান্ডিবুলার গ্রন্থি কোথায় থাকে? ম্যান্ডিবুলার নিচে। সাব ম্যান্ডিবুলার গ্রন্থি কয়টা? এক জোড়া। সাব ম্যান্ডিবুলার গ্রন্থি থেকে রসগুলো কোথায় যায়? জিহ্বার নিচে যে ফ্রেনুলাম আছে, ফ্রেনুলামের দুই সাইডে গিয়ে পড়ে। ফ্রেনুলাম মানে কি অনেকে জিজ্ঞেস করছো। আচ্ছা, জিহ্বাটা যদি তোমার ঘোড়া হয় তাহলে ওইটা কি? ঘোড়ার জিন বা ঘোড়ার দড়ি, ওই যে ঘোড়ার নাকে মুখে বাঁধেন একটা দড়ি, হাতে ধরি না আমরা, ওইটা হচ্ছে ফ্রেনুলাম। তাহলে ফ্রেনুলাম শব্দটা কোত্থেকে আসছে? ঘোড়ার জিন থেকে আসছে, সরি, ঘোড়ার যে দড়িটা থেকে আসছে, যেটাতে আমরা ঘোড়াকে নিয়ন্ত্রণ করি, ফ্রেনুলাম। তাহলে এটা যদি ঘোড়া হয় তাহলে এইটাতে আমরা ঘোড়াটাকে আটকে রাখছি। ওকে, ভেরি গুড। তাহলে এবার চলে আসি আমরা সাবলিঙ্গুয়াল। প্রিয় স্টুডেন্ট, দেখো সাব মানে সেম, নিচে, লিঙ্গুয়াল শব্দের অর্থ হচ্ছে ভাষা। ভাষা মানে কি? জিহ্বা। জিহ্বাই তো ভাষা, রাইট? সেভাবে আমরা কিন্তু এই টপিকটাতে আজকে ক্লাস শেষ করব। আমাদের আরও বেশি বেশি পড়ানো উচিত, তবে আমি একটু সময় নিচ্ছি, ধীরে ধীরে পড়তে থাকো। পরীক্ষা এখনো মেলা দূর আছে, তাতে কোর্সটা ভালো করে শেষ হবে, ভালো করে জানতে পারবো তোমরা। সাবলিঙ্গুয়াল গ্রন্থি, ওকে, লোক ভেরি ভালো করে দেখো, এই যে এটা দেখতেছো, এর পরেই থাকে হচ্ছে সাবলিঙ্গুয়ালটা।
প্যারোটিড কানের নিচে সাবমেন্ডিবুলার, ম্যান্ডিবলের নিচে এই যে লালটা হলো ম্যান্ডিবল, আর সাবমেন্ডিবুলারের একটু পাশে পেছনের দিকে থাকে হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তো স্টুডেন্ট দেখো কেন এটাকে সাবলিঙ্গুয়াল বলে, কারণ এই ফ্রেনুলামটা দেখতেছো না তোমরা, এগিয়ে করে কি ফ্রেনুলামের ভেতরে গিয়ে ঢেলে দেয়, যেহেতু জিহ্বার নিচে ঢালতেছে এই জন্য এটার নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল। এটা অবস্থান না, এটা হচ্ছে কোথায় ঢালছে এই অনুযায়ী নামকরণ করা হয়েছে। তাহলে তোমরা এখন একটা কাজ করবো, আয়না নিবা, আয়না নিয়ে দেখবা জিহ্বা যে পর্দাটা আছে, পর্দার দুই সাইডে দেখবা যে নালি আছে। তুমি যদি একটু জিহ্বার উপর চাপ দাও বা নিচ থেকে একটু চাপ দাও, দেখবো ওই নালিগুলা দিয়ে লালা বের হইতেছে, বোঝা যায়। জীবন দেখছিলেন সুই ভাই? মাথার মধ্যে জানাই দেখবেন কীভাবে, এই যে আজকে মাথার মধ্যে ঢোকালেন এখন জানবেন। মুহিবরে আমি বললাম যা পাশের রুম থেকে একটা স্টাপ্লায়ার নিয়ে আয়। মুহিব এখন পাশের রুমে গেছে। মুহিব কই? ভাই স্টাপ্লায়ার খুঁজতেছি। স্টাপ্লায়ার দেখছো জীবনে? না ভাই, এই জন্যই তো খুঁজতেছি। যে জিনিস দেখো না জীবনে, চোখের সামনে থাকলেও খুঁজে পাবো। ওকে, লালা নিয়ে একটু কথাবার্তা বলি। লা 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 লা, লালা থেকে লা লাই চলে আসলো, বুঝতে পারছো? তাহলে দেখো এটা মনে হচ্ছে এল, রাইট? লা লাই, লালা থেকে আমরা একটা গান বললাম, লা 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 লা। এটা আসলে আই, আর এটা হলো লাইসোজাইম। কি বোঝালাম? লালা থেকে একটা লালা, এটা আসলে আই, এল না। তাহলে IgA বলে এই অ্যান্টিবডিটা থাকে কোথায়? আমাদের লালার মধ্যে। বোঝা গেল? মায়ের দুধেও থাকে, লালার মধ্যেও থাকে হচ্ছে IgA। এইটা কিন্তু ফার্স্ট অ্যান্টিবডি যেটা আমরা মায়ের দুধের মাধ্যমে আমাদের শরীরে পেয়েছি। বাট যদি কখনো জিজ্ঞেস করে প্রথম কোন অ্যান্টিবডিটা আমরা পাইছি, তখন কিন্তু বলতে হবে IgG, গর্ভাবস্থায়, জি ফর গর্ভাবস্থা, তাই না? দেখো আমি এখন শেষ করে দিচ্ছি। জি ফর গর্ভাবস্থা। মায়ের পেটে আমরা যখন ছিলাম, গর্ভে ছিলাম, তখন ওই যে আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে মায়ের রক্ত থেকে আমাদের শরীরে এটা আসছিল। বাট আমরা প্রথম খাবারের মাধ্যমে এটা পেয়েছি। তা লালায় এইটা আছে, মনে রাখবা যে লালার মধ্যে অ্যান্টিবডি আছে। লাইসোজাইম আছে। লাইসোজাইম মানে হলো অ্যানজাইম। দেখো শেষে জাইম আছে, জাইম মানে এনজাইম, আর লাইসো মানে হচ্ছে লাইসিস। তার মানে যে এনজাইমটি লাইসিস করে বা ভেঙে ফেলে তাকে লাইসোজাইম বলা হয়। ওকে, তাহলে বলেন তো লালায় কী কী আছে ভাই? IgA আছে এবং লাইসোজাইম আছে। জীবাণুকে ভেঙে ফেলে, লাইসিস করে ফেলে, এটা তো জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা দেয়। আরও কী কী থাকে? যেমন ইস্ট থাকে, ব্যাকটেরিয়া থাকে। বলে রাখি, যেহেতু ইস্ট বা ছত্রাক আছে, ব্যাকটেরিয়া আছে, এই জন্য কখনো কোথাও যদি কেটে যায়, ঘা হয়, কোথাও থুথু দিবা না, খুব সাবধান থাকবে, ইনফেক্টেড হয়ে যেতে পারে। তো লালা থেকে পড়বা, কটটুকু পানি থাকে, 95 থেকে 99, 95.5% থেকে এ পর্যন্ত। প্রত্যেক দিন আমাদের লালাক্ষরণ হয় 1200 থেকে 1500 ml। এটা খুব জরুরি। আশা করছি লালা সম্পর্কে তোমাদের জানা সব হয়ে গেছে। নেক্সট ক্লাসে গিয়ে আমরা আরও ডিটেল পড়বো, আমরা আরও অল্প সময়ের মধ্যে বেশি পড়বো ইনশাল্লাহ। সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।